করোনার বর্তমান পরিস্থিতি এবং আমরা স্বাভাবিক হওয়ার চেষ্টা করলে কতখানি স্বাভাবিক হতে পারবো সেই বিষয় নিয়ে আমাদের সাথে নতুন অতিথি যুক্ত হয়েছেন আবু মোর্শেদ চৌধুরী খোকা। তিনি সভাপতি কক্সবাজার সিভিল সোসাইটি। তাকে আমাদের প্রয়োজন এই কারণে, কারণ আমরা জানি রোহিঙ্গা ক্যাম্পে কোয়ারেন্টাইন শুরু হয়েছে, সেখানে আলাদা করে কি হচ্ছে আমরা তার কাছ থেকে জানতে চাই। তবে তার আগে আমরা যে আলোচনাতে ছিলাম, গ্রুপ ক্যাপ্টেন এইচএম তৌহিদুল আহসান আছেন আমাদের সাথে, তিনি পরিচালক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তার কাছে কিছু প্রসঙ্গে আমরা একটু স্পষ্ট হয়ে নিতে চাই। অনেকগুলি দেশ আমরা যদি বলি, সেখানে 6, 9, 10টি দেশের মতো জায়গা আমাদের এখনো পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। সেসব দেশে আমরা যেতে পারবো না। মালয়েশিয়া আছে, সেখানে কাতার, আরব আমিরাত, মালদ্বীপ, যুক্তরাজ্য, ওমান, সিঙ্গাপুর, কুয়েত, ইতালি এবং থাইল্যান্ড, সবগুলি দেশেই বাংলাদেশ থেকে প্রচুর যাত্রী যাতায়াত করে। শুধুমাত্র সেখানে কাজের জন্য না, পর্যটনের জন্য যাতায়াত করে। এই দেশগুলো আমাদের যাতায়াত বন্ধ রেখেছে। এখন করোনা পরিস্থিতি আমাদের যে জায়গাতে আছে, সেই জায়গায় নতুন করে তাদেরকে জানিয়ে সেটা রিভিউ করার জন্য আমাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? ধন্যবাদ। এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটা জিনিস বলতে চাই। আমাদের দেশের যে করোনা পরিস্থিতি, সেজন্য কিন্তু আমরা কিছু ব্যবস্থা নিয়েছি। আপনারা জানেন যে আমাদের দেশে বর্তমানে নীতি অনুযায়ী 12টি দেশ থেকে যাত্রী আসা নিষেধ, এবং 26টি দেশ থেকে যাত্রী আসলে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন, এবং বাকি দেশগুলো থেকে আসলে হোম কোয়ারেন্টাইন। তো প্রত্যেকটা দেশেরই আসলে নিজস্ব একটা পলিসি থাকে, নীতি থাকে। প্রত্যেক দেশে তাদের যে করোনার দুর্যোগটা মোকাবেলা করার জন্য বিদেশ থেকে যাত্রীর উপর একটা রেস্ট্রিকশন থাকে। তো ইট ডিপেন্ডস অন দি কান্ট্রি দ্যাট তাদের করোনা পরিস্থিতি কেমন। এটা আসলে ডিকটেট করে বলা খুবই ডিফিকাল্ট যে কবে ফ্লাইট গুলো শুরু হবে। তো আমার মনে হয় যে সমস্ত দেশগুলোতে আসলে যাত্রী যাওয়া নিষেধ বাংলাদেশ থেকে, শুধু বাংলাদেশ থেকে না, হয়তো অন্যান্য অনেক দেশ থেকে যে যাওয়া নিষেধ। লাইক যদি আমি বলি সৌদি আরবের কথা, সৌদি আরব কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা থেকে যাত্রী যাওয়ার উপর একটা রেস্ট্রিকশন দিয়েছে, যে তারা কোয়ারেন্টাইন থাকতে হবে। এবং সেম ওয়ে দুবাই বা আবুধাবিতে যেতেও কিন্তু এই পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল বা শ্রীলঙ্কা, বাংলাদেশ, এই দেশগুলো থেকে যাত্রী যাওয়া নিষেধ, এইভাবে তারা পলিসি নির্ধারণ করেছে। সুতরাং হয়তো তাদের দেশের যে করোনা পরিস্থিতি তা যদি উন্নতি হয় আমরা আশা করি, এবং আমরা চাই যে ফ্লাইট গুলো চলুক। আমাদের যারা প্রবাসী কর্মী আছেন, বাইরে কাজ করেন, তারা যাতায়াত শুরু করুক। এই প্রবাসী কর্মীদের যাতায়াতের জন্যই কিন্তু বাংলাদেশের লকডাউনের শুরু হওয়ার পরে 14 এপ্রিল যখন লকডাউন শুরু হলো, তারপরে 17 এপ্রিল থেকে কিন্তু প্রবাসী কর্মীদের জন্য আমাদের দেশে ফ্লাইট চালু করা হয়, তাদের যাতায়াতটা অবিচ্ছিন্ন রাখার জন্য, বা যারা যদি কর্মস্থলে যেতে পারে, বা বিদেশে যারা আটকায় পড়ে আছে প্রবাসী কর্মী, তারা বাংলাদেশে যারা আসতে পারে, সেই জন্যই আসলে ফ্লাইট গুলো শুরু হয়েছিল। তো আশা করি যে সমস্ত দেশে এখনো রেস্ট্রিকশন আছে, বা বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে যাত্রী দেওয়া নিষেধ, সেগুলি হয়তো করোনার পরিস্থিতি উন্নতি হলেই আশা করি যে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে, অথবা যাত্রী চলাচল নিষেধাজ্ঞাগুলো পরপর আমাদের কাছে এসছে, সেটি আমাদের শনাক্তের হার যখন 20% উপরে ছিল, 20, 21, 22, 23 পর্যন্ত আমাদের 23-এর উপর আমাদের শনাক্তের হার চলে গিয়েছিল, তখন পরপর একের পর এক এই নিষেধাজ্ঞাগুলি এসছে। এখন আমাদের সংখ্যা তো 10-এর অনেকখানি নিচে। আমি বলতে চাইছি, যেহেতু আমাদের করোনা পরিস্থিতি অনেকখানি সহনীয় মানে আমরা জানি যে 10%-এর উপরে থাকলে সেটা মহামারী বলা হয়, কাজে আমরা এখন মহামারীর জায়গায় নেই। নতুন করে আমাদের পক্ষ থেকে সেটি তাতে জানানো হয়েছে কিনা যে আমাদের করোনা পরিস্থিতি এত ভালো, কাজে আমরা তাদের কাছে দেশে যাওয়ার নিষেধাজ্ঞা উঠানো সম্ভব কিনা, এটি আমার দেশ থেকে জানানো হয়েছে কিনা, আমি সেটি জানতে চেয়েছি। ধন্যবাদ। আসলে আপনি ঠিকই বলেছেন যে আমাদের দেশে করোনা পরিস্থিতি মানে 26 এপ্রিল মাসের শুরুতে যেমন ছিল, তার থেকে অনেক ভালো আলহামদুলিল্লাহ। এবং এই বিষয়টি আমার মনে হয় যে বহির্বিশ্ব যারা রেস্ট্রিকশন দিয়েছে তারাও জানেন, এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও আশা করি জানানো হয়েছে। তো বিষয়গুলি একটা দেশ থেকে আরেক দেশের সাথে সম্পর্কের উপর ডিপেন্ড করে, ডিপ্লোম্যাটিক রিলেশন। তো আমাদের দেশের সরকারের পক্ষ থেকে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, আমি আশা করি তারা হয়তো জিনিসটা এই বিষয়গুলি জানিয়েছেন বা পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, তিনি নিশ্চয়ই আমাদের যদি তার কাছে কোনো তথ্য থাকে জানাতে পারবেন। ডাক্তার হাবিব মিলাত, এই বিষয়ে কোনো আছে কিনা তৎপরতার খবর আমাদের দেশ থেকে? বলতে পারি এ ব্যাপারে। একটি হচ্ছে বাংলাদেশ থেকে যে বহির্বিশ্বে জানানোর উপায়টি হচ্ছে যে আমাদের এম্বাসির মাধ্যমে জানানো হয়, আর কখনো কখনো সরাসরি ফোনের মাধ্যমে যোগাযোগ হয়, যেটি সব এখন চালু আছে, প্রতিদিনই এম্বাসিগুলোতে আপডেট করা হচ্ছে। দ্বিতীয়টি হচ্ছে পৃথিবীতে প্রত্যেকটি দেশেরই একটা অ্যাডভাইজারি কমিটি অথবা সিডিসি বলেন, যে ডিজিজ কন্ট্রোল, কোনো একটা অথরিটি থাকে
যারা কিন্তু এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়। আর আজকাল ডিজিটাল বাংলাদেশ বা পৃথিবীতে ডিজিটালাইজড হওয়ার কারণেই প্রত্যেকটি তথ্য তো সবার কাছেই থাকে। তবে আরেকটি কথা সবসময় যেটা বিচার বিবেচনার মধ্যে আনা হয়, যে শুধু আমাদের দেশ বলে না, যে সমস্ত দেশগুলো থেকে তথ্যগুলো যাচ্ছে এগুলো শতভাগ সঠিক কিনা সেটাও তারা অনেক সময় কুলে উঠতে পারে না। যেমন কয়েকদিন আগে কয়েকটা বিখ্যাত মেডিকেল জার্নালে বাংলাদেশ সহ কয়েকটি দেশের ডেটা নিয়ে বলা হয়েছে, শেষের দিকে বলা হয়েছে যে এই ডাটাগুলো কতটুকু নির্ভরযোগ্য আমরা আসলে জানি না। আরেকটি কথা হচ্ছে যে দুটো দেশের উপরই কিন্তু ডিপেন্ড করে। একটি যে দেশ আক্রান্ত, অর্থাৎ আমাদের দেশে যদি বেড়ে যায় স্বাভাবিকভাবে কোনো দেশ আমাদেরকে রেড জোনে ফেলবে, কোনো জন অ্যাম্বার জোনে ফেলবে, আবার কমে গেলে গ্রিনে চলে আসবে। আমাদের ক্ষেত্রেও কিন্তু সত্য একই কথা। আমরাও কিন্তু অনেক দেশ থেকে ভিজিটর এখন অ্যালাউ করছি না, বা ভিজিটরকে আসলে কোয়ারেন্টাইনে রাখছি, সেটা প্রাতিষ্ঠানিক হোক কিংবা হোক, যেটা বাসারই হোক, সেটা করা হচ্ছে। আমি এ ব্যাপারে এইটুকু বলতে চাই যে এটা কন্টিনিউয়াস যোগাযোগ হচ্ছে, এবং এটা সত্যিকার অর্থেই ওই দেশটির উপরে ডিপেন্ড করে যে দেশটিতে আসলে যাবেন আপনি। যদি বাংলাদেশের কথা বলেন তাহলে বাংলাদেশের উপরে আসলে ডিপেন্ড করে যে কি পলিসিটা বাংলাদেশের অ্যাডভাইজাররা নিচ্ছে বা বিশেষজ্ঞরা নিচ্ছেন। কি তারপরেও পরিস্থিতি যেখানে আমাদের এই অবস্থার মধ্যে আছে, এতগুলি দেশে আমরা যাচ্ছি না, সেখানে কি পরিস্থিতিতে আমাদের তারা নিচ্ছে, এবং একই সাথে বলা হচ্ছে যেহেতু ভারতে খুব খারাপ অবস্থা, ভারতে পার্শ্ববর্তী দেশ হিসেবে আমাদেরকেও এক ধরনের জটিলতার মধ্যে রাখতে চায় অন্যান্য দেশগুলো। সেটাও আসলে কতখানি হচ্ছে সেটা নিশ্চয়ই খবর নেওয়াটাও জরুরি আমাদের কাছে। কিন্তু তারপরেও আমরা একটু এর মধ্যে নতুন করে একটা নতুন খবর তৈরি হয়েছে, সেটা হচ্ছে রোহিঙ্গাদের নিয়ে। আমরা তাদের খবরটা একটু জেনে আসি যে ওইখান থেকে আসলে কোনো কিছু ছড়াচ্ছে নাকি নতুন করে। আবু মোর্শেদ চৌধুরী খোকা আছেন আমাদের সাথে, তিনি সভাপতি কক্সবাজার সিভিল সোসাইটি। অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসলে রোহিঙ্গা ক্যাম্পগুলোর কি অবস্থা, প্রকৃত চিত্রটাই জানতে চাই। আমরা কি শুনতে পাচ্ছি? ধন্যবাদ আপনাকে। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি আমরা। হ্যালো, আমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, আপনি বলে যান। জি জি, আমরা জানি যে বাংলাদেশের বর্তমান করোনার হার হচ্ছে 7 বাট কক্সবাজারের ক্ষেত্রে একটু ভিন্ন। এখানে গতকাল পর্যন্ত 12.627 ছিল। সেই সুবাদে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কক্সবাজারের চিত্রটা কিরকম, অন্যান্য জেলার থেকে একটু ভিন্ন। আর এর মধ্যে সংযুক্ত হয়েছে রোহিঙ্গা। গতকালে রোহিঙ্গা শনাক্ত হয়েছে 45 আউট অফ 100। সুতরাং এটা সবচাইতে আমাদের জন্য একটা ঝুঁকি। এর মধ্যে ছিল 15 জন ছিল এনজিও ওয়ার্কার, যারা যায় এবং ওখান থেকে আসে। সুতরাং এটা একটা দিক যে কিভাবে যে সমাজে এই সংক্রমিত হওয়ার একটা আশঙ্কা রয়ে যায়। আর রোহিঙ্গা ক্যাম্পে যেটা আমরা বলবো, আমাদের করোনা প্রতিরোধ কমিটি জেলা প্রশাসনের মাধ্যমে গত পরশুদিন ডিক্লেয়ার করা হয়েছে টেকনাফকে লকডাউনের আওতায় আনা হয়েছে, এবং রোহিঙ্গা ক্যাম্পে উখিয়াতে 5টা ক্যাম্পকে এর আওতায় আনা হয়েছে। এখন বিষয় যেটা হচ্ছে, ওইখানে স্যাম্পল টেস্টটা কিন্তু র্যান্ডম হচ্ছে না। আমরা যতটুকু জানি ওইখানে ডেইলি 200 জনকে স্যাম্পল টেস্ট করা হয় আউট অফ 1 মিলিয়ন রোহিঙ্গা। এক্ষেত্রে আমাদের প্রস্তাবনা ছিল ডেইলি যদি মিনিমাম 500 যদি স্যাম্পল টেস্ট করা হয় তাহলে হয়তো আমরা একটা রেজাল্ট পাবো। আমরা জানি না অন্য 29টি ক্যাম্পের কি অবস্থা। সেখানে আমাদের পরামর্শ ছিল যে যেহেতু এটা একটা আন্তর্জাতিক একটা ইস্যু, সেক্ষেত্রে সেই বিবেচনায় আমরা যদি আন্তর্জাতিক মহল যারা এটার সাথে সম্পৃক্ত, ইউএন থেকে আরম্ভ করে আইএনজিও যারা আছে, আইসিজি আছে, এরা যদি একটা উদ্যোগ নেয় যে ওদেরকে কিভাবে আমরা ভ্যাকসিনের আওতায় আনতে পারবো, এবং সোশ্যাল ডিস্টেন্স ওইখানে কিন্তু কোনোভাবেই মানা হচ্ছে না। রোহিঙ্গার এমনিতে কনজেস্ট এরিয়া, এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। অন্যটা হচ্ছে ওরা যেহেতু একটা কনফাইন এনভায়রনমেন্টে পলিথিন শেডে থাকে, সেখানে হোম কোয়ারেন্টাইনটা কতটুকু যুক্তিযুক্ত হবে, এটাও আমাদের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ বলে আমি মনে করি। কিন্তু সেখানে এনজিও বা আইএনজিও যারা কাজ করে তারা কি রোহিঙ্গাদের টেস্টের কোনো ব্যবস্থা করছে না? সেখানে আলাদা করে কোনো টেস্টিং সিস্টেম নেই? না, এখানে সরকারি পর্যায়ে করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু এই যে বিশাল একটা জনগোষ্ঠী, এদের কিন্তু দায়িত্বটা কিন্তু আমরা ভুলে গেলে চলবে না। দিস ইজ ইন্টারন্যাশনাল ক্রাইসিস, এবং এখানে ইউএন এর একটা বড় ধরনের ম্যান্ডেট আছে। সুতরাং সেই বিবেচনায় ইউএন এরও এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক সংস্থা যারা এর দায়িত্ব নিয়েছেন সরকারের পাশাপাশি, এদেরকে কিন্তু একটা দায়িত্ব আছে বলে আমি মনে করি, এবং কক্সবাজারের সুশীল সমাজ এটা মনে করে।
শুধু ফুড এবং আদার লজিস্টিক দিলে হবে না, যেহেতু একটা গ্লোবাল একটা প্যান্ডেমিক সিচুয়েশন, সেক্ষেত্রে ওদের কিন্তু আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। অধ্যাপক ডক্টর নজরুল ইসলামের কাছে আমরা যেতে চাই। তথ্যটা অনেকখানি আশ্চর্যজনক যে 10 লাখের বেশি রোহিঙ্গার জন্য সেখানে মাত্র প্রতিদিন 200 রোহিঙ্গা করোনা টেস্ট করার সুযোগ পান। এত কম অবস্থা, তাহলে কেমন করে জানা সম্ভব যে এখানে কত মানুষ একসাথে সেখানে করোনায় আক্রান্ত? তাহলে রোহিঙ্গা ক্যাম্পগুলো কি খুবই অবহেলার মধ্যে আছে কিনা অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম? এবং সেখান থেকে ছড়ানোরও অনেক বড় কারণ সেখানে সবাই কাজ করে, এনজিও আইএনজিও থেকে শুরু করে, এবং রোহিঙ্গারাও বাইরে এসে কাজ করে, সেটাই আটকানো তো যায়নি, আপনি জানেন। তাহলে কি পরিস্থিতি হচ্ছে সেখানে? আমাদের রোহিঙ্গা এরিয়াটা ওটা একটা ডিফিকাল্ট একটা স্পট। এটা নানা কারণে হয়েছে, আপনারা জানেন। তো ওখানকার যে অবস্থা, ওখানে আরো ভালো টেস্টিং ফ্যাসিলিটিস থাকা দরকার, এবং কোয়ারেন্টাইন করা কঠিন রোহিঙ্গার মানে ইয়াতে ক্যাম্পে। এটার জন্য স্পেশাল ওখানে যথেষ্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কাজ করে, কিন্তু এদের কোনো আমি তেমন উদ্যোগ দেখি না এই কোভিডের ব্যাপারে। তারা কিন্তু কোভিড নিয়ে খুব একটা চিন্তিত বা খুব একটা কনসার্ন বলে আমার মনে হয়। আমরা যেটা পাই, যেটা গতকালও যেটা ওখানকার আসছে, ওখানে ডেথ হয়েছে 105 জন, তার মধ্যে এফডিএমএন 13 জন। অ্যাক্টিভ কেস হচ্ছে 10,072, ইনক্লুডিং 256 এফডিএমএন। এইগুলো আমরা পাচ্ছি, এগুলা পাওয়া পর্যন্তই আমাদের। এর প্রেক্ষিতে আমাদের এখানে করণীয়টা কি সেটা কিন্তু আমরা ওখানে কেউ করছি না। সেটা আমরা করছি না মানে করার ব্যবস্থা নেই, আমরা করছি না বলা ঠিক না। তো এখন এটা নিয়ে যদি বসতে হয়, তাহলে আমাদের সরকারকে একটা স্পেশাল একটা কমিটি করে রোহিঙ্গাদের জন্যই একটা আলাদা করতে হবে, কারণ রোহিঙ্গারা খুব ডিফিকাল্ট। আমি ওদেরকে স্টিগমাটাইজ করতে চাচ্ছি না, ওদেরকে হ্যান্ডেল করা বেশ কঠিন, ওরা খুব কষ্টেও আছে, এটাও ঠিক। সব মিলে আর কি জিনিসটা অত সহজ। একটু নজর দেওয়ার সময় বোধহয় এসছে আবার নতুন করে। অনেক ধন্যবাদ গ্রুপ ক্যাপ্টেন AGM তৌহিদুল আহসান, আপনি আমাদের অনেকগুলি তথ্য দিয়েছেন নতুন করে, কারণ সবাই অনেক কিছু নিয়ে অন্ধকারে ছিল। আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু বাকি অতিথিদের নিয়ে আমি আবার ফিরতে চাই যে যা কিছু 23 তারিখের পরে হবে, আমাদের নতুন করে কি একটু কঠোরতা দরকার আছে, নাকি আমরা একটু সহজ হতে পারবো আমাদের জীবনযাত্রায়?